আসসালামু আলাইকুম। আমাকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি HM জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি পুরানা পল্টন টাওয়ার, তৃতীয় তলা, ঢাকা থেকে। আপনারা জানেন আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী। প্রবাস এবং শ্রমবাজারের যখন যে দেশের তথ্য পাই, সে তথ্যটুকু সর্বশেষ থেকে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে প্রবাস খাতের ব্যবসার পাশাপাশি শ্রমবাজার, প্রবাস খাত, সকল দেশের তথ্য নিয়ে আমি বরাবরই আপনাদের তথ্য দিয়ে থাকি। অধিকাংশ সময় আমি চেষ্টা করি কথা এবং কাজ যাতে মিল হয়, আপনারা মিল পান, সেভাবেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথমে বলে নেব আপনারা আমাকে কোথা থেকে দেখছেন। এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন সেটা লিখতে পারেন। পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার আজকের লাইভে, আপনি কমেন্টস করলে আমি চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। তবে কমেন্টস অবশ্যই আজকের যে শিরোনাম ভিত্তিক হতে হবে এবং সেটা যেন আপনি কাঙ্ক্ষিত উত্তর পান সেরকম হতে হবে। এমন কোনো কমেন্টস আপনি করবেন না যেটা দিয়ে আপনি আপনার কমেন্টসটা মূল্যহীন হয়ে যায় কিংবা আপনার কমেন্টসটা বিতর্কিত হয়। তো যে কথা নিয়ে মূলত আজকের আলোচনা, আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমার মূলত ব্যবসা। এই ব্যবসা ক্ষেত্রে মালয়েশিয়ার পাশাপাশি আমি সৌদি আরব, দুবাই ও অন্যান্য দেশের কিছু কাজ আমি করে থাকি। সেটা যারা আমার সাথে কাজ করে থাকেন বা যোগাযোগ আছে, ব্যবসায়িক সম্পর্ক আছে, তারা অবশ্যই জানেন। যেহেতু আমার অফিস পল্টন টাওয়ার, পুরানা পল্টন, তো এখান থেকে আমি নিকটে যত দূরে যারা আছেন তারা বিভিন্ন দেশের কাজ করে থাকেন, তাদের সাথে কমিউনিকেশন করেই আমি কাজ করি। ইউরোপের কোনো কাজ আমি করি না, ইউরোপের কোনো বিষয় আমি আপনাকে তথ্য দিতে পারবো না। মালয়েশিয়া, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে কাজগুলো সমসাময়িক সময় চলমান থাকে, আমি সেগুলোর তথ্য আপনাদের দিতে পারবো। তো যাই হোক, আজকে আপনারা জানেন যে মালয়েশিয়ার ইস্যু নিয়ে যেহেতু বেশি কথা বলি, মালয়েশিয়ার ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই। আপনারা জানেন মালয়েশিয়ার আটকে পড়া 22-24 সালের কলিংয়ে 31শে মে 2024 যারা আটকা পড়েছিলেন, সেই যাত্রীগুলো কিন্তু বিগত প্রায় 14 মাস পার হয়ে চলতি মাসে পা দিল আগস্ট, অর্থাৎ 15 মাস চলমান তারা খুব মানবতার জীবন যাপন করতেছে। এবং এই এডমিন গ্রুপ বলি, সমন্বয়ক বলি, তাদের একটি গ্রুপ, এরা মন্ত্রণালয়, বিএমইটি, বয়েসেলে দৌড়তে দৌড়তে জুতোর আপনার তলা ছিঁড়ে ফেলছে বারংবার। এমনই কিছু লোকজনের সাথে আমার সম্পর্ক, আমি ওই প্ল্যাটফর্মের সাথে চলি, তাদের সাথে খুব নিখুঁত এবং খুব ভালো সম্পর্ক আছে। তো এই সম্পর্কের জায়গা থেকে আমি দেখেছি যে আটকে পড়া এই যে শ্রমিক, এই 18,000 বলেন, 36,000 বলেন কিংবা 72,000 বলেন, এই অংশটা আসলে বিধ্বস্ত জায়গা থেকে একদমই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আশার বাণী হলো গত 15 তারিখ থেকে এই আটকে পড়া 18,000 যাত্রীর প্রাথমিক যে লিস্ট আছে 7,962 জন, এই লিস্ট ধরে বিভাগ ও জেলাওয়ারি ফোন দেওয়া শুরু করছে এবং যাদেরকে ফোনে রেসপন্স করতেছে, ফোনে পাচ্ছে, এই ফোন নাম্বারগুলোতে আবার মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে আপনার জেলা কিংবা নিকটস্থ জেলার ট্রেনিং সেন্টার থেকে আপনার 15 দিন নির্মাণ শ্রমিক হিসেবে ট্রেনিং করতে হবে। ইতিমধ্যেই আপনারা হয়তোবা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। যারা ক্লিয়ার হননি তাদের আবার বলছি, বয়েসেল সেটা বাংলাদেশের সরকারের একটি এজেন্সি, যারা সরকারের হয়ে G2Gর যে দেশগুলোতে লোক পাঠানো সম্ভব সে দেশগুলোতে একদমই ফ্রি কস্টের কাজগুলো তারা করে থাকেন। তো যেহেতু বাংলাদেশের এই শ্রমখাতের 18,000 ম্যান পাওয়ার হওয়া যাত্রী, ইভিসা হওয়া যাত্রী, অ্যাপ্রুভাল হওয়া যাত্রী, বড় একটি সংখ্যক যাত্রীরা আটকা পড়ে গিয়েছিল, এই ক্ষতির জায়গা থেকে তাদেরকে উন্নীত করার জন্য বাংলাদেশ সরকার পরিকল্পনা করেছে মালয়েশিয়ার সাথে আলোচনা করে সরকারের যে রিক্রুটিং এজেন্সিটা আছে তাদের সহযোগিতায়, তাদের তত্ত্বাবধানে এই লোকগুলো কীভাবে পাঠানো যায় এবং সেখানে যে এজেন্সিগুলোর মাধ্যমে প্রসেসিং হয়েছে, ভিসা হয়েছে, তা প্রয়োজনে তাদেরও যে যতটুকু সহযোগিতা লাগে সেটাও সরকার, বয়েসেল, বায়রা থেকে দেওয়া হবে, সে আলোচনাও চলমান আছে। তো এখন এই মেসেজগুলো যাওয়ার বিষয়ে আপনারা খেয়াল করবেন
পাসপোর্টে আপনার যে ফোন নাম্বারটি দেওয়া আছে এবং আপনি যখন মেডিকেল করছেন তখন বিএমএটি নিবন্ধনের সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন এই দুটির ফোন নাম্বারই চেষ্টা করবেন চালু রাখার। এই দুটি নাম্বার যেই ব্যবহার করুক, আপনার পরিবারের নিকটাত্মীয় কিংবা বাবা মা ভাই বোন স্ত্রী যে কেউ ব্যবহার করুক, তাদেরকে বলে রাখবেন যে আমার কাছে বোয়েসেলের পরিচয় দিয়ে ফোন দিবে, আপনি কি মালয়েশিয়াতে আটকে পড়া যাত্রী অমুক, নাম বলবে। তিনি যেন বলেন জি আমি সে বা তার প্রতিনিধি কিংবা তার পরিবারের এই সম্পর্কের লোক। তো আপনার এই লোক কি মালয়েশিয়া যেতে চায়? এখন নির্মাণ শ্রমিক হিসেবে 15 দিনের ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দিলে বোয়েসেলের তত্ত্বাবধানে প্রসেসিং করে এই লোকগুলো যেতে পারবে। তো এই প্রশ্নটা যখন করা হবে, তিনি যখন উত্তর দিবেন হ্যাঁ সে যেতে চায় কিংবা আমি যেতে চাই, তখন আপনার জেলা বা নিকটস্থ জেলার ট্রেনিং সেন্টারের ঠিকানা দিয়ে আপনাকে একটি মেসেজ দেওয়া হবে। এই মেসেজ অনুযায়ী আপনি ট্রেনিং সেন্টারে চলে যাবেন। পাসপোর্টের ফটোকপি, আপনার ম্যান পাওয়ার, ভিসা অ্যাপ্রুভাল যা আপনার কাছে আছে এটা আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিছু না পাইলে অন্তত পক্ষে পাসপোর্ট কপিটা নিয়ে যাবেন। পাসপোর্ট কপিটা নিয়ে আপনি আপনার তালিকা অনুযায়ী ভর্তি হয়ে আসবেন এবং যেই দিন আপনার ভর্তির তারিখ বা ট্রেনিংয়ের তারিখ, ওই দিন থেকে আপনি ট্রেনিং দেওয়া শুরু করবেন। 15 দিন ট্রেনিং দেওয়া হলে পরবর্তী পদক্ষেপ সরকার কীভাবে কোনটা করবে তারা আপনাকে জানিয়ে দেবে। তো 15 তারিখের থেকে এই মেসেজগুলো আসা শুরু হয়েছে, 20 তারিখ থেকে ট্রেনিং শুরু হয়েছে। আপনারা যারা ট্রেনিং করতেছেন তাদের প্রতি থাকলো আগামী শুভকামনা। পাশাপাশি যারা পরবর্তীতে মেসেজ পাবেন, যারা মেসেজের অপেক্ষায় আছেন, তারা একটি জিনিস খেয়াল রাখবেন যে প্রাথমিক অবস্থায় 7,962 জনের মেসেজ যাবে। আপনি যদি কোনো কারণে দেখা গেল যে আগামী 15 দিনেও মেসেজ পাইলেন না, সেক্ষেত্রে আপনি হতাশ হবেন না, কারণ দ্বিতীয় যে ধাপ আছে 7,962-র পরের যে স্টেপ, এই স্টেপে আপনি অবশ্যই মেসেজ পাবেন যদি আপনি ভিসা এবং ম্যান পাওয়ার উভয়টি করার থাকেন। পাশাপাশি মন্ত্রণালয় থেকে যতটুকু তথ্য পেয়েছি আমরা, যে যাদের শুধুমাত্র ভিসা হয়েছে তারাও যেতে পারবেন। তাহলে কি বোঝা গেল? প্রাথমিক যে লিস্ট হয়েছে 7,962 জন, তারা আগে মেসেজ পাবেন। এরপরে যে সংখ্যাটা আছে 18,000 পর্যন্ত, এর পরবর্তী যারা আছেন তারা মেসেজ পাবেন। অনেকে আছেন এই ম্যান পাওয়ার ছেড়ে অন্য কোনো ম্যান পাওয়ার করে বিভিন্ন দেশে চলে গেছেন, অথবা ম্যান পাওয়ার ছাড়াই বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন মাধ্যমে অন্যান্য দেশে চলে গেছেন, অথবা অনেকেই একেবারে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে যদি ফ্রিও পাঠানো হয়, আমাকে যদি মালয়েশিয়া পৌঁছানোর পর আরও নতুন করে টাকা পয়সা দেওয়া হয়, তারপর আমি যাব না, যে কোনো কারণে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। তো এই যে সংখ্যাটা যারা আছেন, তাদের বাইরেও 18,000-এ যারা আছেন, তারা যারা মেসেজ পাবেন তারা তাদের প্রক্রিয়া অনুযায়ী ট্রেনিং কমপ্লিট করবেন। এখন আসেন যে অনেকে মনে করছেন যে এই কার্যক্রম শুরু হয়েছে, একদমই আমার কাছে আসবে, আমি জানি বোয়েসেল এবং আমি দুজনে মিলেই আমরা কিন্তু চলে যেতে পারবো। বিষয়টা কিন্তু এমন না, কারণ অধিকাংশ যাত্রীর পাসপোর্ট কিন্তু এখন পর্যন্ত তাদের সিন্ডিকেট বলি, তাদের প্রসেসিং এজেন্সি বলি, তাদের যে মাধ্যম সেখানে কিন্তু এখন পর্যন্ত জমা রয়েছে। যারা হাতে গোনা কিছু লোক পাসপোর্ট হাতে পেয়েছেন, তারা তো হাতে পেয়েছেন, যে কোনোভাবেই তারা হাতে নিতে পারছেন। তারা পুরো টাকা পেয়ে, কিছু টাকা না পেয়ে, যেভাবেই হোক তার পাসপোর্ট তার হাতে আছে। আর যারা হাতে পাননি তাদের কিন্তু এজেন্সির সাথেই কমিউনিকেশন করেই আপনার পাসপোর্টটি কালেকশন করতে হবে, এবং পরবর্তীতে কিভাবে কালেকশন করবেন, কিভাবে করতে হবে, কত খরচ আসবে, এই খরচটা কিভাবে দেবেন, এটা আপনাকে বোয়েসেল জানিয়ে দেবে। তো এই যে সিস্টেমটা, যেমন যে আজকেই আপনারা দেখছেন যে মালয়েশিয়ান হাই কমিশন তারা প্রজ্ঞাপন বা নোটিশ দিয়ে দিছে যে এই লোকগুলো কিভাবে প্রসেসিং হবে। তারা কিন্তু বলে দিয়েছে যে বোয়েসেলের তত্ত্বাবধানে এই লোকগুলো যাবে, ইতিমধ্যে ট্রেনিং শুরু হয়েছে। পাশাপাশি এই লোকগুলো যারা মালয়েশিয়াতে যে কোম্পানিগুলো নেবেন, রিসিভ করবেন, নতুন পুরাতন XYZ যারাই রিসিভ করতে চান, তারা যেন তাদের প্রোফাইল এবং সকল ডকুমেন্টস এরা যেন হাই কমিশনে জমা দিয়ে তাদের ভিসা অ্যাটাস্টেশন করান। অর্থাৎ অনেকেই যদি মনে করে থাকেন যে আপনি ট্রেনিং করছেন, ট্রেনিংয়ের সার্টিফিকেট এবং টিকিট করেই মালয়েশিয়া চলে যাবেন, বিষয়টা কিন্তু তেমন না। কিন্তু সরকার ইচ্ছে করলে তারা যদি চাইতেন যে এই যে প্রসেসিং করা এজেন্সিগুলোর সাথে কন্ট্যাক্ট করে এবং যে কোম্পানিগুলোতে ভিসা হয়েছিল এই কোম্পানিকে নোটিশ দিয়ে শুধুমাত্র টিকিট করেই এই লোকগুলোকে পাঠানো সম্ভব হতো।
তাহলে কিন্তু প্রসেসিং করা খুব সহজ হইতো। এখন যদি 15 দিনের ট্রেনিং দেওয়া হয়, তারপর আবার নতুন করে এই কোম্পানিগুলো থেকে ডিমান্ড লেটার যদি আবার হয়, চাহিদাপত্র যদি আবার চাওয়া হয়, এটা অ্যাটাস্টেশন দেওয়া হবে, এইগুলোর অ্যাগেনিস্টে আবার নতুন করে মেডিকেল হবে, আবার ভিসা অনলাইন অ্যাপ্রুভাল, ই ভিসা ম্যান পাওয়ার, যদি সেই সিস্টেমটাই আবার নতুন করে চালু করতে হয় গোড়া থেকে, তাহলে এই লোকগুলো যেতে কিন্তু আবার সেই দীর্ঘ সময় অতিবাহিত বা অতিক্রম কিংবা অপেক্ষা করতে হবে। অথচ একই জায়গায় কিন্তু এই যাত্রীরা যেহেতু ম্যান পাওয়ার করা ছিল, এই রিক্রুটিং এজেন্সি আর কোম্পানি এই দুই জায়গায় দুইটি মেসেজ দিয়ে দিনে রাত্রের মধ্যে, অর্থাৎ যদি আপনি বলেন 15 দিনের ট্রেনিং করা লাগবে, 15 দিনের ট্রেনিংয়ে আমি স্বীকার করি, 15 দিনের ট্রেনিং করার পরবর্তীতে 18 দিনের দিন এই যাত্রীগুলো ফ্লাই করা সম্ভব হয়েছিল। এখন দুদেশের সরকার, হাই কমিশন, মন্ত্রণালয় কিংবা তাদের নিয়ম নীতি বা অফিসিয়াল বা তাদের যে শ্রম আইন যেটা আছে, সেই হিসেবে যেটা তারা বিবেচনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, তারা অবশ্যই আমার থেকে ভালো বুঝবেন বা বুঝছেন, সেভাবেই তারা আগাচ্ছেন। তো তারা যেভাবেই আগাক, শ্রমিক ভাই বন্ধু অপেক্ষমান যাত্রী যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনার কাছে মেসেজ যাওয়া মাত্র আপনি কারো কথায় কান না দিয়ে আগে আপনি ভর্তি হবেন। অনেকেই বলতে পারে যে তোমার ভর্তি হওয়ার দরকার নাই, আমি তোমাকে পাঠাবো, আমি তোমাকে পাঠাচ্ছি, তো পাসপোর্ট আমার কাছে, আমি তোমার এই ওই এরকম অনেক কিছু বুঝাইতে পারে। আপনার কোনো কিছু বোঝানোর দরকার নাই, আপনি নিজে সরাসরি গিয়ে ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ট্রেনিং করেন। অর্থাৎ সরকার আপনাকে পাঠানোর জন্য যে প্রস্তুতি নিচ্ছে, এভাবে আপনি ট্রেনিং কমপ্লিট করে ধাপে ধাপে সামনে আগান। আপনার কার্যক্রম সামনে আগাইতে থাকলে এক সময় সরকারের নিয়ম নীতি ফলো করেই আপনি যেতে পারবেন। কিন্তু যদি কোনো কারণে আপনি ট্রেনিংয়ে ভর্তি না হন, ট্রেনিং না করেন, এরপরে কিন্তু ইচ্ছা করলেও আপনি পিছন থেকে আর শুরু করতে পারবেন না, কারণ আপনি ট্রেনিং করেন নাই মানে আপনি পিছনে পড়ে গেছেন। এই একটা ইস্যু কিন্তু খুব জটিল আকার আপনার জন্য ধারণ করবে। অর্থাৎ আপনি কিন্তু সেই সোনার হরিণ আপনার হাতে ধরা দিয়েও আবার ছুটে গেল, এমন পরিবেশটা তৈরি না হয়। যে তথ্যটা বারবার বলি, আপনারা লক্ষ্য রাখবেন। পাশাপাশি লক্ষ্য রাখবেন, যদি কারো ফোন নাম্বার আপনার পাসপোর্ট বা বিএমটির সাথে মিল নাই, নাম্বার চালু নাই, বন্ধ হয়ে গেছে, খোঁজ নাই কোনো, এরকম যদি হয়ে থাকে আপনার, তাহলে আমি অনুরোধ করব যে আপনি অবশ্যই আগামী সোমবার বোয়েসেল 4th তলা প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন রোড, আপনি এখানে চলে আসবেন আগামী সোমবার 10টা থেকে 10:30। সেখানে আমাদের সমন্বয়ক ফোরাম, সেখানে আমাদের অ্যাডমিন প্যানেল, তারা অনেকেই থাকবে, কারো নাম বলতে চাই না। তো তারা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবেন। তারা এই ঘাম ঝরাইয়া আপনাদের জন্য এই যতটুকু সুযোগ সুবিধা তৈরি করেছে, তো তারা আপনার জন্য আরও পরিশ্রম করে আপনার নাম্বারটি কীভাবে কারেকশন করে দেওয়া যায় কিংবা আরও আপনাকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা আপনাকে চেষ্টা করবে। পাশাপাশি আপনার যদি মনে হয় আপনি আমার থেকেও কোনো সহযোগিতা নিতে চান, সেক্ষেত্রে আমিও আপনাকে চেষ্টা করব সহযোগিতা করার। সেক্ষেত্রে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট, ভিসা, বিমান টিকিট সংক্রান্ত তথ্য তো আমি দিয়েই থাকি। সৌদি, মালয়েশিয়া, দুবাই নিয়ে তো কাজ করেই থাকি শ্রম বাজার নিয়ে। পাশাপাশি আটকে পড়া শ্রমিকদের যখন যে তথ্য লাগে, যখন যে সহযোগিতা লাগে, সেটা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করি। এবং আপনারা জানেন যে এই আটকে পড়া শ্রমিক এরা যদি কোনোভাবে যেতে পারে, তাহলে বাংলাদেশের জন্য বড় একটি বাজার, বড় একটি শ্রম খাত, এই যে আটকে পড়া একটা জটিলতা ছিল, এই জটিলতা কাটিয়ে উঠবে এবং এই জটিলতা ছাড়ানো মাধ্যমেই আমরা আশা রাখি আমাদের এই শ্রম বাজারটিও খুলে যাবে। 22-24 সালের কলিং 31শে মে 2024 সালে বন্ধ হওয়ার পরে সে বাজারটা কিন্তু নতুন করে আর চালু হয় নাই। যদিও গত বছরের নভেম্বরে কেডিএন পদ্ধতির কিছু কাজ শুরু হলেও সেটা অদৃশ্যের শক্তিতে আবার বন্ধ হয়ে গিয়েছিল। তো এই বাজারটি আবার যাতে নতুন করে সকলের জন্য উন্মুক্তি হোক, অথবা মালয়েশিয়ার সিস্টেম অনুযায়ী, বাংলাদেশের সম্মতি অনুযায়ী বাজারটি আগের নিয়মেই চালু হোক, যেভাবেই হোক, FWCMS, আপনার মাইগ্রাম সিস্টেম, বেস্টিনেট এবং পূর্বের সিস্টেম অনুযায়ী যদি চালু হয়, আমি মনে করি সেটাও বাংলাদেশের জন্য পজিটিভ। যে পদ্ধতিই হোক, আমরা মালয়েশিয়ার সিদ্ধান্ত, মালয়েশিয়ার আবদার কি আবেদন কিংবা নিয়ম আমরা ফলো করে সম্মতি দিয়ে আমরা চাই বাজারটা খোলা থাকুক। বাজারটা খোলা থাকলে এই বাজারটা আমাদের জন্য খুবই উপকারী, অত্যন্ত উপকারী। মালয়েশিয়া সহ এই শ্রম খাতের এই প্রবাস খাত এবং এই প্রবাসে যেতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য বড় এই বাজারটি খোলাটা
একদমই আমাদের জন্য হয়ে গেছে, মানে জরুরি হয়ে পড়ছে। পাশাপাশি এই বাজারটির সাথে ব্যবসায়ী, সহযোগী, রিক্রুটিং এজেন্সি এরকম যারা যেখানে জড়িত আছে তারাও এই ব্যবসায় বন্ধ থাকায় আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এবং এই রেমিডেন্সের যে বড় একটি খাত মালয়েশিয়া, এই রেমিডেন্সের খাতটিও অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই রেমিডেন্সই কিন্তু বাংলাদেশের উন্নয়নের বড় একটি চাকা, বড় একটি শক্তি। আমরা বাংলাদেশ থেকে যত পরিমাণ শ্রমিক বা প্রবাসীদের, বেকারদের বিদেশে পাঠাতে পারবো, দক্ষ করে বিদেশে পাঠাতে পারবো, সেটা কিন্তু বাংলাদেশের জন্যই ভালো, শ্রমিক বেকারদের জন্য মঙ্গল। তো এই ক্ষেত্রে আমরা ধারণা করি যে আগামী 11ই আগস্ট, অর্থাৎ আগামী সপ্তাহ 11ই আগস্ট প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কথা রয়েছে। তিনি যদি আগামী সপ্তাহে এই সফরটি করেন, আমরা আশাবাদী যে আগামী সপ্তাহের এই যাত্রার মাধ্যমে, এই রাষ্ট্রীয় সফরের মাধ্যমে এই আটকে থাকা শ্রম বাজারটি উন্মুক্ত হয়ে যাবে। এখন উন্মুক্ত হওয়ার পিছনে যে কারণগুলো আমরা দেখি, আমরা জানি যে এই শ্রমবাজার ইস্যু নিয়ে যে এজেন্সিগুলো কাজ করেছিল, যে সিন্ডিকেট সিস্টেমটা, এই সিস্টেমটার বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া ছিল দুদকের পক্ষ থেকে। এই অভিযোগটি ইতিমধ্যেই খারিজ করা হয়েছে, যেটা মালয়েশিয়া থেকে একটা আবদার ছিল তাদের এই বাজারটি খোলার পিছনে এই মামলাটি যাতে উড্ড করা হয় এবং পুনরায় কোনো তদন্ত না করা হয়, সেটা তাদের দাবি ছিল। সে দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা মালয়েশিয়া কিনি নামে একটা পত্রিকা আছে, তারা ইতিমধ্যে নিউজ বা খবর প্রচার করে দিচ্ছে যে অর্থাৎ বাংলাদেশ যে তাদের এই দাবি বা আবদারে সম্মতি দিয়েছে এবং কোর্ট থেকে যে মামলাটা খারিজ করেছে তারা তাতে সন্তুষ্ট। পাশাপাশি মালয়েশিয়া সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশের যে নামটি ছিল, ভেরি সুন ওপেনিংয়ের যে জায়গাটা ছিল, সেটা উঠে গিয়ে কোন কোন সেক্টরে বাংলাদেশ থেকে লোক নিতে পারে সেই সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং মেডিকেল সিস্টেমে আপডেট করে 47টা মেডিকেল লিস্ট আপডেট করা হয়েছে, ওয়েবসাইট আপনি দেখতে পারবেন FWCMS-এ। এখন যে শুধু বিষয়টা বাকি আছে সেটা হলো কোন এজেন্সিগুলো কাজ করবে, এটা সিলেক্ট করে এজেন্সির লিস্টে FWCMS-এ শুধুমাত্র নামগুলো বসে গেলেই আমরা হয়তো দিনক্ষণ পেয়ে যাব কখন থেকে কাজ শুরু হচ্ছে। তবে কাজ শুরু হচ্ছে বলেই আমরা আশাবাদী, আশা করতে পারি, আমরা প্রতীক্ষা করতে পারি, কিন্তু আমরা আপনাকে শিওর দিতে পারবো না যে 12 তারিখ কাজ শুরু হয়ে যাচ্ছে, 15 তারিখ কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা ধারণা করি আগামী 11 তারিখে যদি মালয়েশিয়া সফর করতে পারেন বা সফর করেন প্রধান উপদেষ্টা সহকারে এই রাষ্ট্রীয় প্রতিনিধিরা, তো তাদের এই রাষ্ট্রীয় সফরের মাধ্যমে আমাদের এই আটকে পড়া শ্রমিকদের এই বাজারটি উন্মুক্ত হয়ে যাবে। পাশাপাশি এই যে প্রসেসিংটা শুরু হয়েছে আটকে পড়া যাত্রীদের 18,000 ভিসা, ম্যান পাওয়ার সহকারে যে কোটাগুলো আছে, এই কোটাগুলো যাওয়ার জন্য একটা ধাপ এগিয়ে যাবে। এখন পর্যন্ত শুধুমাত্র বয়েসেল থেকে মেসেজ আসতেছে ট্রেনিং করাচ্ছে। এখন ট্রেনিং করানোর পরবর্তী যে ধাপগুলো আছে, এটা কোনো অদৃশ্য শক্তিতেই বা কোনো কারণেই যেন বন্ধ হয়ে না যায়। এই বাজারটি যেমনি আটকে পড়া শ্রমিকদের মাধ্যমে খুলে যায়, কিংবা তারাও অগ্রাধিকার ভিত্তিতে সর্বোচ্চ সাপোর্ট পেয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা যেন যেতে পারে, এই জায়গাটা যেমন দাবি থাকবে, তেমনি দাবি থাকবে যে বন্ধ থাকা শ্রমবাজার এটা যেন অবশ্যই চালু রাখা হয়। আপনারা জানেন যে সৌদি আরবের বাজারটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সে বাজারটি নিয়ে নানা সময় নানা তালবাহানা হয়, কখনো এই নিয়ম কখনো ওই নিয়ম, এক একটা ইস্যু দিয়ে কিন্তু বারংবার এই বাজারটাকে স্তব্ধ করা হয়, বন্ধ রাখার পায়ে তারা চলে। তার মাঝেও কিন্তু এই বাজারটায় খুব সুখ্যাতি এবং সুনামের সাথেই বাজারটি সবসময় চালু আছে। কিন্তু মালয়েশিয়ার বাজারটা মাঝে খোলে মাঝে বন্ধ হয়, মাঝে ভালো মাঝে খারাপ। এই সিস্টেমটার কারণে এই খাত নিয়ে যারা কাজ করে, যারা এই খাত নিয়ে ব্যবসা করে, তারা আসলে লাভের চেয়ে ক্ষতিগ্রস্তটা বেশি হয়ে যায়। কারণ বাজারটা চলমান অবস্থায় আমরা যখন কার্যক্রম চলমান রাখি বা থাকে, তখন আমরা কাজ করতে থাকি। একটা সময় যখন বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় হাতে অনেক পেন্ডিং কাজ নিয়ে বন্ধ হয়ে যায়। এখন এই পেন্ডিং কাজ নিয়ে বন্ধ হয়ে গেলে আটকে পড়া শ্রমিক, তাদের সাথে লেনদেন, কিংবা আমরা যাদের সাথে লেনদেন করি, এই উপরে নিচে লেনদেন মিলে বড় একটি সময় গ্যাপ করে
আমরা আসলে ব্যবসায়ী জায়গা থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। পাশাপাশি আমাদের সাথে ব্যবসা করা কিংবা আমাদের মাধ্যমে যেতে ইচ্ছুক যে যাত্রী ভাই বন্ধুরা আছে তারাও আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং আমাদের অজান্তে যে বিপদটা আমাদের ঘাড়ে চাপে ওই বিপদে তারাও পড়ে যায়। তারা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের সাথে খারাপ সম্পর্ক তাদের তৈরি হয়। তখন তারা আমাদের সাথে যেখানে সম্মানের সাথে কথা বলতো, আচরণ করত, এই সম্মানের জায়গায় নানা কটু ভাষায় কথা বলে খারাপ ব্যবহার করে। এটা আপনারা যারা এই ট্রেডে আছেন তারা দেখেন, তারা জানেন। এবং মিডিয়ায় বা অনলাইনে যারা আছেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট, শেয়ার, পোস্ট কিংবা বিভিন্ন ভাবে আপনারা দেখতে পান যে আমাদের এই শ্রমবাজার বন্ধ থাকার কারণে আমাদেরও পার্সোনাল বা ব্যবসায়িক যে সম্পর্ক বা কমিউনিকেটের যে জায়গাটা আছে এখানে আমরা আসলে মানহানির দিকে পড়ে যাই। তো মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে দুদেশের ব্যবসায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, হাই কমিশন এবং প্রবাস খাতের যে যেখানে জড়িত এই ব্যবসার সাথে সকলের প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশের শ্রমবাজার, বাংলাদেশের প্রবাস খাত, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বয়েসেল, বিএমটি সহকারে এই খাতটা যেন খুব সুন্দরভাবে, নতুনভাবে, যুগোপযোগী এবং সর্বোচ্চ সাপোর্ট দিয়ে বাজারটাকে চালু রাখা যায় সেই চেষ্টা এবং সেই প্রত্যাশাটা আমরা আপনাদের কাছে দাবি করছি। অবশ্যই যেন পুরাতন আটকে পড়া যাত্রীরা খুব শীঘ্রই ফ্লাই করতে পারে, পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজারটাও যেন এই সফরের মাধ্যমেই চালু হয় সেই প্রত্যাশা আমাদের। আমি এখন কিছু কমেন্টসের উত্তর দেব যারা আমাকে এখানে কমেন্টস করছিলেন। যদি আরও কারো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। একবার প্রশ্ন করছেন এমডি আনোয়ার হোসেন, এই অফিস কোথায়? ভাই আমার অফিস পুরোনা পল্টন টাওয়ার, ৩য় তলা, ঢাকা। আমি এই প্রতিষ্ঠানের প্রোপাইটার HM জসিমউদ্দিন চাঁদ। গ্রামে থাকি, পুরাতন মামলা আছে, মালয়েশিয়া যাওয়া যাবে কি? মার্ডার মামলা 13 বছর পুরাতন। ভাইজান আমি এটা বলতে পারবো না। যদি আপনি গ্রেপ্তারি পরোয়ানা না থাকেন হয়তোবা যেতে পারবেন, যেহেতু 13 বছরের পুরাতন মামলা। পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনি নর্মালি পেয়ে থাকেন এটা আপনার হাতে রাখতে পারেন। অন্যথায় আপনার মালয়েশিয়ার ভিসা আসলো কিন্তু কোনো কারণে আপনি বিপদে পড়ে যেতেও পারেন। যদি আপনি থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে রাখতে পারেন আপনার জন্য সহজ হবে। একবার প্রশ্ন, বড় ভাই আমার ট্রেনিং করার জন্য মেসেজ আসছিল 19 তারিখ, কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে যাইতে পারি নাই, এই মেসেজটা ডিলিট হয়ে গেছে, এখন আমার করণীয় কি ভাই? আমি মনে হয় আপনাকে হোয়াটসঅ্যাপে এটার জবাব দিয়েছিলাম। 19 তারিখে আপনার মেসেজ আসছে, যাইতে পারেন নাই, আপনি এখন সুস্থ আছেন, রবিবার দিন আপনি চলে যাবেন, গিয়ে দেখবেন আপনার তালিকা আপনার ট্রেনিং সেন্টার চলে গেছে, আপনার ফোন নাম্বারের সাথে মিলিয়ে পাসপোর্ট কপি জমা দিয়ে আপনি ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়ে যাবেন। ভাই সেলিম হোসেন বলেছেন মালয়েশিয়ার কি কলিং ভিসা কবে খুলবে? আমি উত্তর দিয়ে গেছি ভাইজান, আগামী 11 তারিখে প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে আমরা আশা করি বন্ধ থাকা শ্রমবাজারটি খুলে যাবে। এক ভাই প্রশ্ন করছেন, আমি গাজীপুর থেকে দেখছি, আপনাকে আগামী উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমার প্রিয় ভাই মোল্লা কামাল হোসেন। ভাই ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, সম্মানিত করার অপমানিত করার মালিকও আল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমার দ্বারা যদি এমন কিছু জনগণ প্রত্যাশা করে, কামনা করে এবং আল্লাহ যদি কবুল করে এটা হলেও হতে পারে। আপনার দোয়া আল্লাহ কবুল করুক। আরেকভাবে প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম, যারা পাস উপায় নাই, যারা নতুন পাসওয়ার্ড বানাইছে ভাই তাদের কি সমস্যা? ভাই পাসপোর্টের কথা মনে বলছেন ভাই, কথা বুঝি নাই। যদি আপনার পাসপোর্ট আপনার হাতে না থাকে কিংবা এজেন্সিতে পড়ে থাকে, আপনি নতুন পাসপোর্ট বানাইছেন, আপনার পুরনো পাসপোর্ট নাম্বারে যখন মেসেজ আসবে আপনি পুরনো পাসপোর্ট দিয়ে ভর্তি হবেন, নতুন পাসপোর্ট সেখানে সংযুক্ত করে দেবেন। যখন আপনার কার্যক্রম কাছাকাছি চলে আসবে ফ্লাইটের সময়, তখন আপনি আপনার এজেন্সি কিংবা এজেন্ট তাদের সাথে কমিউনিকেট করে যোগাযোগ করে পাসপোর্টটি নিয়ে নেবেন, আপনার যাওয়ার জন্য সহজ হবে। ইমন খান বলছেন, ভাই আপনারা তো শুধু 18,000 কর্মী নিয়ে ব্যস্ত আর নতুন কলিং নিয়ে ব্যস্ত। গত বছরে অনেক লোকের ই ভিসা হয়েছিল, তারপর তাদের আর কোনো কাগজ হয়েছিল না, তারা যেতে পারবে? ভাই এ কথা উত্তর কিন্তু আমি দিয়ে গেছি ভাইজান, যে যারা 18,000 যাত্রী যাদের ম্যান পাওয়ার এবং ই ভিসা দুইটাই হয়েছিল তারা হলো 18,000 যাত্রী। তাদের মাঝে 7,962 জন প্রথম ধাপে তাদের মেসেজ যাবে এবং কার্যক্রম চলমান থাকবে।
সাথে সাথে আপনার বাকি যে যাত্রী আছে তারাও মেসেজ পাইতে থাকবে এবং পরবর্তীতে এই 18,000 মেসেজ শেষ হইলে তাদের কার্যক্রম চলমান অবস্থায় যাদের ই ভিসা আছে তারাও যেতে পারবে। এবং আজকে যে মালয়েশিয়া হাই কমিশন থেকে যেটা তথ্য নিয়েছি, বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া থেকে, তারা জানিয়েছেন মালয়েশিয়া থেকে যত লোকের ভিসা দিছে অর্থাৎ অ্যাপ্রুভাল দিছে, কোঠা কোম্পানির নাম উল্লেখ করে যে অ্যাপ্রুভালগুলো দিয়েছে, সকল যাত্রী মালয়েশিয়া আসতে পারবে। যারা যাবে না, যেতে কোনো কারণে মিসিং হবে, সেখানে কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট করার সুযোগ পাবে নতুন কলিং শুরু হইলে। এটাও কিন্তু আসলে আমি শুনেছি, বাস্তবতা যদি শুরু হয় তখন আপনারা জানতে পারবেন। উত্তরটা অবশ্যই ভাই পেয়েছেন। নতুন লোকরা যেতে পারবে না ভাইয়া, নতুন লোক যেতে পারবে 11 তারিখে সফরের মাধ্যমে, প্রধান উপদেশের সফরের মাধ্যমে এই বাজারটি খুলে যাবে আমরা আশা রাখি। কলিং কি সত্যি সত্যি খুলবে? জি ভাইজান, কলিং সত্যি সত্যি খুলবে, আপনি অপেক্ষা করেন এবং দোয়া করেন। এক ভাই বলছে কলিং এই মাসে কি নতুনদের জন্য মেডিকেল হবে? সেটা 11 তারিখে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া গেলে এবং তার এই সফর শেষ করা পর্যন্ত আমরা বুঝতে পারবো যে মেডিকেল শুরু হবে কি না। আমরা আশা রাখি মেডিকেল শুরু হবে। মেডিকেল কবে থেকে শুরু হবে সেটা বলে গেছি ভাইজান। একই প্রশ্ন অনেকবার বলছেন, একই কথা অনেকবার বলছেন, উত্তর দিয়েছি ভাই। বড় ভাই আপনাকে আমি ভালোবাসি। আলহামদুলিল্লাহ ভাই, সবাই আসলে সবাইকে ভালোবাসে না ভাই। আমাদের সাথে চলতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে কষ্ট পায়, আবেগে বিবেকের তাড়নায় কষ্টে গালাগালিও করে। আমরা আসলে মানুষ 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 হিসেবে আমাদের ভাই ভুল আছে। যেহেতু এই ট্রেড অনেক বড় একটি ট্রেড, প্রায় 6 লক্ষ কোটা বাংলাদেশে এসেছিল 22-24 সালে, সেখানে 4,83,000 মতন লোক, কিছু প্লাস মাইনাস, মালয়েশিয়া পৌঁছেছিল। 1,17,18,000 লোক যেখানে কোটা অব্যবহৃত রয়েছে, সেখানে আমরা ধারণা করি 1,04,000 কোটা মানুষ যেতে পারেনি। সেখানে ভিসা অনলাইন অ্যাপ্রুভাল, ই ভিসা এবং ই ভিসার পরে ম্যান পাওয়ার হওয়া, এই 1,04,000 যাত্রী এবং যারা ভিসা হবে বা অনলাইন হবে, মেডিকেল করা অনেক যাত্রী অপেক্ষমান ছিল। ওভারঅল মিলে বড় একটি বাজার কিন্তু তখন থমকে গিয়েছিল। এই থমকে যাওয়ায় এই 1 লক্ষ প্লাস মানুষ কিন্তু দীর্ঘ প্রায় 14-15 মাস অপেক্ষার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত। কেউ 50,000, 1 লাখ বা অঙ্ক বাড়তে বাড়তে যার যেমন টাকা এজেন্সিতে জমা আছে সে সেভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এজেন্সি তারা আবার কি করছে, যারা সহযোগী, যারা এজেন্ট, যারা সাধারণ রিক্রুটিং এজেন্সি, তারা প্রসেসিং করা অনুমোদিত এজেন্সির কাছে বিভিন্নভাবে টাকা দিয়ে আপনার অ্যাপ্রুভাল, ই ভিসা, ম্যান পাওয়ার করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই জায়গাতে কিন্তু আমরা আসলে আমাদের দায় এড়াতে পারি না। তারপরেও দায় এড়ানোর জায়গা যেটা আছে সেটা হলো ভাই, আমরা এই শ্রম খাতে এখন পর্যন্ত টিকে আছি এবং যে সকল যাত্রীরা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি শাহরিয়ার ভাই যেমন বলেছেন, আপনি শরীয়ত ভাই যেমন বলেছেন যে বড় ভাই আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসাটা শুধুমাত্র আমার কর্মের জন্যই হোক, আমার ব্যবহারের জন্যই হোক, আমার সেবার জন্যই হোক, কিন্তু আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া যারা আছেন, এই অনিচ্ছা সত্ত্বেও যারা ক্ষতি হয়ে গেছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং পরবর্তীতে যদি কখনো সেবা দিয়ে আপনার এই ক্ষতি পোষাই দেওয়ার সুযোগ আসে, আমি সেটা আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এবং এই শ্রম খাতের যারা আমার মতন জড়িত আছেন, যাদের দ্বারা এমন অনিচ্ছা সত্ত্বে যারা ক্ষতির শিকার হয়েছে, তাদের পক্ষ থেকেও আজকে আমার লাইভ যারা দেখতেছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে তখন আবার আপনাদের এই ক্ষতি, এই লস, এই কষ্টটা ভালোবাসা এবং সেবার মাধ্যমে আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। এক ভাই বলছেন নতুন কলিং নিয়েই সবাই আলোচনা বেশি করেন, তো বেশি জসিম ভাই, আমি 18,000 কর্মীর মধ্যে ভিসা ম্যান পাওয়ার হওয়া এবং একজন ভুক্তভোগী, আমার মেসেজ এসেছে ইনশাআল্লাহ। জি সৈয়দ ভাই, আলহামদুলিল্লাহ আপনার মেসেজ আসছে। আপনার মতন সবাই মেসেজ পাক, সবাই মালয়েশিয়া যেতে পারুক সেই দোয়া করি। কলিংয়ে কত টাকা খরচ হতে পারে?
এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা যারা করেন। আপনারা জানেন যে মালয়েশিয়াতে যাওয়ার জন্য যারা অপেক্ষমান, বিগত দিনে যারা গেছেন, এদের সরকারি একটা টাকার অঙ্ক দেওয়া ছিল ৭৮,৯৯০ টাকা। এবছর হয়তো বা আপনারা সেরকমই একটি সরকারি দিক নির্দেশনা পাবেন। টাকার অঙ্কটা হয়তো এমন হতে পারে, কিংবা প্লাস মাইনাস হতে পারে, সেটা আপনারা কার্যক্রম শুরু হলে বলতে পারবেন। আর এর এর ভিতরে বাইরে যদি আর কোনো গল্প থাকে, এটা আপনারা অবশ্যই জানেন। এটা পরিবেশ পরিস্থিতি কিংবা কাজ শুরু হলে আপনারা জানতে পারবেন। আজও ভালোবাসি তোমায় বন্ধু ভাই বলছেন, ভাই আমার ই ভিসা হয়েছিল, এখন কি আমি মেসেজ পাবো ভাইয়া? জি ভাইজান, আপনি মেসেজ পাবেন, আপনি অপেক্ষা করেন। প্রথমে বলে গেছি, যারা ই ভিসা এবং ম্যান পাওয়ার দুইটাই পেয়েছেন, তাদের মধ্য থেকে ৭,৯৬২ জন আগে মেসেজ পাবেন। তার পরবর্তীতে বাকি ১৮,০০০-এর বাকি সদস্য মেসেজ পাবেন। এরপরে ই ভিসা যারা পেয়েছেন, শুধুমাত্র ই ভিসা, তারাও মেসেজ পাবেন। হতে পারে যারা অ্যাপ্রুভাল পেয়েছিলেন, শুধু অ্যাপ্রুভাল, তারাও মেসেজ পাবেন। এবং পরবর্তী স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো সম্পন্ন হবে, এমনটাই আমি তথ্য পেয়েছি। ই ভিসা যাদের হয়েছে তারা কি বোয়েসেলের মাধ্যমে যেতে পারবে? জি ভাইজান, এরকমই মেসেজ পাইছি ইনশাল্লাহ। চাঁদ ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনার সাথে পার্সোনাল কথা বলছিলাম এর আগে। একবার কি ম্যান পাওয়ার কমপ্লিট হয়েছিল, কিন্তু আমার ভিসা ক্যান্সেল হয় নাই। ভিসা ক্যান্সেল হয় নাই, আমার মেসেজ আসে নাই। এই ক্ষেত্রে কোনো নির্দেশনা পাচ্ছি না। ঠিক আছে, সব কিছু ৩১ মের ভেতরই হয়েছিল। জি ভাইজান, ৩১ মের মধ্যে ই ভিসা ম্যান পাওয়ার হওয়া মানে নতুন করে আপনি মেসেজ পাবেন। আপাতত বিভাগওয়ারি মেসেজ যাচ্ছে, সকল বিভাগে এখন পর্যন্ত কিন্তু মেসেজ যায় নাই। আর মেসেজ যাওয়াই কিন্তু শেষ না। ট্রেনিং শুরু হওয়া, ট্রেনিং শেষ হওয়া, এগুলোর পরে অন বাই অন প্রসেসিংয়ের সিস্টেমটা সরকারের নির্দেশনা মতে বোয়েসেল যেভাবে সম্পন্ন করার পরে আপনারা তাদের দিক নির্দেশনা এবং পরবর্তী নোটিশ প্রজ্ঞাপন পেয়ে সেভাবে আপনারা কাজ করবেন। ভাই, আমি একটা কথা জানতে চাই, আমার ই ভিসা হয়েছিল কিন্তু ভিসা ক্যান্সেল হয়েছে, তো আমি এই কোম্পানিতে যাইতে পারবো? এনএসকে, অর্থাৎ এনএসকেতে আপনার ভিসা হয়েছিল, আপনি ওই কোম্পানি যাইতে পারবেন কি না? আপনাদের আর একটা কথা বলা হয় নাই, বাংলাদেশ থেকে বোয়েসেল যে মেসেজ দিচ্ছে, সেখানে আপাতত মেসেজ যাচ্ছে সকল সেক্টরের লোকদের কাছে, মেসেজ যাচ্ছে নির্মাণ শ্রমিক হিসাবে। অর্থাৎ মালয়েশিয়া এই মুহূর্তে যে লোকগুলো বোয়েসেল পাঠাবে, বোয়েসেলের তত্ত্বাবধানে সরকার পাঠাবে, এই লোকগুলো দুটি খাতে যাবে। একটি হলো আপনার কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিক হিসাবে, আরেকটি হলো পর্যটন ক্ষেত্রে। এই পর্যটন ক্ষেত্র হলো আমরা যেটা জানি যে ওই যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করে, ক্যাটারিংয়ের কাজ করে, কিংবা পোর্টেক্সন, মালাক্কা, এরকম করে করে যে জায়গাতে আপনারা জানেন যে মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, কক্সবাজার, আমাদের কুয়াকাটা যেমন ভ্রমণ কেন্দ্রিক এলাকা, ভিজিট কেন্দ্রিক এলাকা, এই ভিজিট কেন্দ্রিক এলাকায় যত রকমের সেবা দেওয়া দরকার হয় সেই জায়গাতে, অর্থাৎ এই ট্যুরিজম ক্ষেত্রে লোক নেওয়া হবে। অর্থাৎ ট্যুরিজম ক্ষেত্রে সেক্টরে এবং আপনার কনস্ট্রাকশন সেক্টরে, দুইটা সেক্টরে লোক যাবে। এখন এই নির্মাণ শ্রমিকের যে লোক যাচ্ছেন, এরা হয়তোবা কনস্ট্রাকশনের লোকগুলোই কনস্ট্রাকশনে যাচ্ছেন, আর যারা সার্ভিস সেক্টর কিংবা অন্যান্য কোনো সেক্টরে ছিলেন, তারা হয়তোবা হতে পারে কনস্ট্রাকশনেও মেসেজ যাচ্ছে, অথবা ট্যুরিজমের মেসেজ যখন যাওয়া শুরু হবে তখন মেসেজ যাবে। এখন পর্যন্ত কিন্তু আসলে ক্লিয়ার না। আমরা যদি বুঝতে পারতাম যে ট্যুরিজমে কারা যাচ্ছে, কনস্ট্রাকশনে কারা যাচ্ছে, এমন কোনো লিস্ট এখন পর্যন্ত হয় নাই, মানে অফিসের বাইরে আসে নাই, যে কারণে আমরা আসলে জানতে পারতেছি না বা আপনাদের বলতে পারতেছি না যে কোন ক্যাটাগরির লোক কোন সেক্টরে যাচ্ছে, কিংবা কারা কোন সেক্টরে যাচ্ছে। এরকম কোনো লিস্ট আমরা এখন পর্যন্ত পাইনি। যেহেতু প্রাথমিক অবস্থায় এখন আপনার কনস্ট্রাকশন সেক্টরে মেসেজ যাচ্ছে নির্মাণ শ্রমিক হিসেবে, তো আপনি নির্মাণ শ্রমিক হিসেবে যেতে চান, যেতে ইচ্ছুক, এরকম কোনো ফোন বা মেসেজ গেলে আপনি অবশ্যই ট্রেনিংয়ে ভর্তি হয়ে যান। কে কোন সেক্টরে ছিলেন, কে কোন সেক্টরে যাওয়ার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, এগুলো বাদ দেন। আগে আপনার বিদেশ যাওয়ার যে স্বপ্নটা, এই জায়গা থেকে আপনি যাতে সফল হতে পারেন, সেই জায়গার স্বপ্ন নিয়েই আপনি নির্মাণ শ্রমিক হিসেবেই ট্রেনিং কমপ্লিট করেন। পরবর্তী যে ধাপ অন বাই অন আসবে, তখন সেই কাজগুলো সম্পন্ন করবেন।
একবার প্রশ্ন করছেন 11 তারিখে কলিং ভিসা খুলবে, ভাই আপনি কি জানেন? ভাই 11 তারিখে কলিং ভিসা খুলবে সেটা আমরা বলিনি। আমরা আপনাকে বলছি 11 তারিখে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর করার কথা। আপনারা জানেন যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে গত বছরের অক্টোবরের 5 তারিখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার বন্ধুকে ওয়াদা করছিলেন যে বন্ধু আপনার দেশের এই 18,000 লোক আমি নিব। সেই 18,000 লোক কিন্তু গত কত মাস বলা যায়, ধরেন 10 মাস হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু সে বন্ধুকে দেওয়া সেই ওয়াদা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি রাখতে পারেন নাই, কিংবা তিনি তার এই আটকে পড়া যাত্রী ফ্লাই করতে পারেননি। তিনি হয়তো চেষ্টা করছিলেন, বাংলাদেশ চেষ্টা করছিলেন, তার হয়তো বা ফলাফলে মাত্র বয়সের মাধ্যমে ট্রেনিং শুরু হয়েছে, এটা আপনি সফলতা বলতেই পারেন। ঠিক একইভাবে 11ই আগস্ট বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তিনি গিয়ে তার বন্ধুকে আবার আবদার করবেন যে বন্ধু আমার সেই অক্টোবরের 5 তারিখে যে ওয়াদা করছিল আটকে পড়া 18,000 যাত্রী, সেগুলো নেওয়ার বাকি করলা, বা সেগুলো যাওয়ার জন্য আমি রেডি করতেছি, সেগুলো নেও। আর নতুন বাজারে, নতুন শ্রম বাজার খোলার ব্যাপারে তো কিছুই বলো না। আমার প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে পাঠাইলাম, তিনি ঘুরে গেলেন, মালয়েশিয়ার প্রতিনিধি বাংলাদেশে গেল, তারা মিটিং করলো, কিন্তু কোনো সমাধান হইল না। এই সমাধানটা কি? তখন হয়তো বা আমাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি তার বন্ধুকে আবার বলে দিতে পারেন যে বন্ধু আগের যাত্রীগুলো তুমি ফ্লাই করাও আগামী সপ্তাহ থেকে, আর তোমার দেশের নতুন বাজার সেটাও আমি উন্মুক্ত করে দিলাম, এমওইউ সাইন করে যাও এবং মেডিকেল শুরু করে দাও। আমি তুমি তুমি করে বললাম, বন্ধুত্বের ভাষাটা এমনই হয়। সে জায়গা থেকে আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আন্তরিকতার জায়গা থেকে বললাম। তো এই আন্তরিকতার জায়গা থেকে প্রধান উপদেষ্টা সফরের মাধ্যমেই বাজারটা খুলে যেতে পারে, এভাবে আমরা প্রত্যাশা করি। বাজারটি খুলে যাওয়ার পিছনে কিন্তু বেশ কিছু তথ্য আমি দিয়ে গেছি, যে কারণেও বাজারটা খুলতে পারে। আর প্রধান উপদেষ্টা তো আমাদের এখন গার্ডিয়ান, তো দেশের প্রধান হিসেবে তিনি মালয়েশিয়া গেলে এই বাজারটা খোলাটা তার জন্য সহজ পন্থা আমি জানি, আমরা জানি, আমরা বিশ্বাস করি। এবং তিনি কূটনৈতিকভাবে মালয়েশিয়াতে যেখানে যতটুকু কার্যক্রম করা দরকার সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। আশা রাখি ব্যাটে বলে মিল রেখেই বাজারটি উন্মুক্ত করেই দেশে ফিরবেন, সেই প্রত্যাশা আমরা করি। আল্লাহ আমার মতো কত মানুষ বাহিরে যাওয়ার জন্য আটকে আছে, সবাই বাহিরে যাওয়ার তো বাহিরে যাওয়ার দান করুন, সবাই মনের আশাগুলো পূরণ করুন। জি ভাইজান, আল্লাহ আপনার আমার সবার আশা, সবার দোয়া কবুল করুক, সবার অপেক্ষার পালা শেষ হোক, এই বাজারটি খুব দ্রুত উন্মুক্ত হয়ে যাক, নতুন করে বেকার মুক্ত বাংলাদেশ হওয়ার পথে মালয়েশিয়া বড় ধরনের শ্রম বাজারটি আমরা কাজে লাগাতে পারি। পাশাপাশি আটকে পড়া ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত যাত্রীরাও যাতে তাদের এই দীর্ঘদিনের অপেক্ষারও যাতে সমাপ্তি ঘটে, আমরা সেই প্রত্যাশা করি। তো যাই হোক, আমার সাথে এখন বাংলাদেশ সময় রাত 9:30 বাজে, মালয়েশিয়া রাত 11:30। এত সময় যারা যুক্ত ছিলেন, আপনারা জানেন যে আমি এত সময় আপনাদের সাথে যুক্ত ছিলাম পুরানা পল্টন টাওয়ার 3য় তলা ঢাকা থেকে। আমি যুক্ত ছিলাম আমার চেম্বার, আমি এই প্রতিষ্ঠান চাঁদ ট্রাভেলসের প্রোপাইটার HM জসিমউদ্দিন চাঁদ। আমার সাথে আপনারা সরাসরি ফোনে কথা বলতে চাইলে, হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলতে চাইলে যোগাযোগ করতে পারেন 01711969883। এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার। ঠিক একই নাম্বার আরেকটা আমার অফিসিয়াল নাম্বার আছে 01975023303। এই দুটি নাম্বার আমার কাছে থাকে। আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে ফোন বা মেসেজ করতে পারেন, আমি আপনাদের সর্বোচ্চটুকু সেবা তথ্য দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার অফিসের মার্কেটিং হেড 01816631313। এই নাম্বারটি মার্কেটিং হেড ইমরান সাহেব। আপনারা যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করতে পারবেন, যে কোনো তথ্য দিয়ে সে আপনাদের সহযোগিতা করবে, সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার, তার নাম্বারটা আমার গ্রামের নাম্বারের সাথে সেম টু সেম মিল, 09119698883। আপনারা চাইলে এই নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল এই 4টি নাম্বারের পাশাপাশি আমাদের অফিসের টেলিফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন। অফিস চলাকালীন সময়ে টেলিফোন নাম্বার আমাদেরকে পাবেন। পাশাপাশি আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, সরাসরি ভিজিট করতে পারেন।
পাসপোর্ট, ভিসা, বিমান টিকিট, সৌদি, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের যে কোনো তথ্য, যে কোনো সেবা দিয়ে আপনার সহযোগিতা পাবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সেবা দেওয়ার। আপনারা জানেন যে আমরা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা নিয়ে কাজ করি না। এক্ষেত্রে আপনারা কেউ আমাদের এই ব্যাপারে প্রশ্ন করলে আমরা কোনো তথ্য দিতে পারবো না, আপনারা ব্যর্থ হবেন। যে তথ্য আমরা দিতে পারবো সে তথ্য নিয়ে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং বিগত 17-18 সালের কলিং ভিসা, 22-24 সালের কলিং ভিসা এবং 13 থেকে 17 সাল পর্যন্ত মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমরা বাংলাদেশের এই প্রবাস খাত, এই শ্রম খাত, এই বেকার যুবকদের, বেকারদের কাজে লাগিয়ে আমরা এই বেকারদের কাজে লাগিয়ে আমরা রেমিডেন্স বাংলাদেশ থেকে আনার জন্য রেমিডেন্স যোদ্ধার সহযোগী হয়ে আমরা চেষ্টা করি কর্মসংস্থান তৈরি করার। আমাদের এই কার্যক্রম দেশের সেবার জন্য, দেশের উন্নয়নের জন্য কাজে লাগুক, সেই প্রত্যাশায় আমরা সবসময় করে থাকি। এক ভাই প্রশ্ন করছেন, আমাদের সিরাজুল ইসলাম ভাই, এখানে কেউ গালি দিয়ে অভদ্রতার পরিচয় দিবেন না। জি ভাই, আমি সেটা প্রথমেই বলে গেছি, কারণ এখানে গালি দেওয়ার কিছু নাই ভাই, আপনি আমাকে গালি দিতেই পারেন। আমি প্রথমেই বলে গেছি যে 100 জনের সাথে কাজ করতে গেলে আমি 100 জনকে খুশি করতে পারবো না। যদি 1 জন 2 জন 5 জন আমার দ্বারা অখুশি হয়ে থাকেন, খারাপ সেবা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনার যদি মনে হয় যে এই বাংলাদেশে সকল রিক্রুটিং এজেন্সি, সকল এজেন্সি, সকল ট্রাভেল এজেন্সি, কনসালটেন্সি কিংবা সকল ব্যবসায়ী আপনার কাছে চিটার, বাটপার, আদম, দালাল মনে হয়, সেক্ষেত্রে মনে করবো যে আপনি মানসিক বিকারগ্রস্ত, আপনার দ্বারা এইসব কমেন্টস করা হতেই পারে। কারণ আপনারা জানেন, আমি বারংবার বলে থাকি যে বাংলাদেশ থেকে প্রতিদিন যত বিমান ওঠে এবং নামে, সেই শ্রমখাত, সেই প্রবাস খাত, সেই ট্রাভেলার সাথে, সেই প্লেন ওঠানামার সাথে এই বড় শ্রম বাজারটা জড়িত। বাংলাদেশ থেকে বসবাসরত পৃথিবীর সকল দেশ মিলে 1,25 থেকে 30 লক্ষ মানুষ বসবাস করে। তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকারের সেবা এই খাতের সকল ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ীরা দিয়ে থাকেন, আমরা দিয়ে থাকি, আমি দিয়ে থাকি। সুতরাং আপনি আপনার জায়গা থেকে 2-5টা গালি দিবেন, 2 জনে 5 জন আমাকে খারাপ জানবেন, এতে আমার কিছু যায় আসে না। আমি আমার প্রফেশনের জায়গা থেকে কতটুকু সৎ, কতটুকু সততার সাথে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করি সেটা আমি জানি, আমার বিবেক জানে। আর বিচার করার জন্য আমার স্রষ্টা, আমার আল্লাহ আছেন, তিনি বিচার করবেন। আমি এই খাতটাকে সেবা হিসেবেই ধরি, সেবা হিসেবেই থাকি, সেবা দেওয়ার চেষ্টা করি। তো যেখান থেকে আমাকে এ পর্যন্ত দেখছিলেন, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।